সুতরাং এই ইউনূস আমাদের দেশের জন্য একটি অভিশাপ। সুতরাং আমাদের এখন থেকেই এই ইউনূস সরকারের বিরুদ্ধে সারা দেশকে লড়তে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, আমাদের অর্থনীতির স্বার্থে, পরবর্তী প্রজন্মের স্বার্থে। ধন্যবাদ সৌর ভাই। এই যে রায়টা দেওয়া হলো, এর কারণে কি আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা এই রায়ের কারণে? কারণ অনেক বিশ্লেষক বলছে যে এই রায়ের কারণে আওয়ামী লীগ হয়তো আর ঘুরে দাঁড়াতে পারবে না, বা শেখ হাসিনা ঘুরে দাঁড়াতে পারবে না। ধন্যবাদ। আপনি যদি একটু খেয়াল করেন, বাংলাদেশ আওয়ামী লীগ 1949 সালের 23 জুন প্রতিষ্ঠিত হয়েছিল এবং দীর্ঘ 55-56 বছর আওয়ামী লীগ অনেক ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানিরাও তাদের মার্শাল্লা কোর্টে বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু পাকিস্তানিরা পারে নাই এবং বঙ্গবন্ধু বীরের বেশে সেদিন বাংলাদেশে ফিরে এসেছিলেন। আজ ঠিকই সেই 55 বছর পরে আবারও এই স্বাধীনতা বিরোধী চক্র এবং বঙ্গবন্ধুকে কন্যাকে বারবার, এইবার 120 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা বিশ্বাস করি, আমরা মনে করি এই ক্যাঙ্গারু কোর্ট যে রায় দিয়েছে, এই রায় বাংলাদেশের জনগণ মানে না, বিশ্ববাসী মানে না, এবং বিশ্বের বিভিন্ন সংস্থাগুলো, আন্তর্জাতিক অ্যামনেস্টি সংস্থাগুলো এবং বিশ্বের বিভিন্ন পত্রিকাগুলো, বিভিন্ন মিডিয়াগুলো এই রায়কে মনে করে অসম্পূর্ণ, অযৌক্তিক এবং যেই রায়ের গ্রহণযোগ্যতা নাই। সেই রায় ইনশাল্লাহ বঙ্গবন্ধু কন্যাকে এবং আওয়ামী লীগকে রাজনীতির মাঠে আমি মনে করি বরঞ্চ বঙ্গবন্ধু কন্যা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে, আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়েছে। আমি বিশ্বাস করি আগামী দিনে বঙ্গবন্ধু কন্যাকে বাংলাদেশের আপামর জনসাধারণ বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে এবং আওয়ামী লীগ সবসময় প্রাসঙ্গিক ছিল, আগামী দিনেও প্রাসঙ্গিক থাকবে ইনশাল্লাহ। সবুর ভাই, আওয়ামী লীগ ছাড়া যদি ইলেকশন করে, যে 2026-এর ফেব্রুয়ারি মাসে ইলেকশন করার কথা, আওয়ামী লীগ ছাড়া কি ইলেকশন করা সম্ভব কি না? আর যদি ইলেকশন করে আপনারা কি করবেন তখন? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু পিছনের দিকে খেয়াল করেন, আওয়ামী লীগ 1991 থেকে 2008 আওয়ামী লীগ শতকরা 48.04% ভোট পেয়েছিল। তারপরে আমি 2014, 18, 24 এবং বর্তমানে আমি মনে করি এবং সকল জরিপে আওয়ামী লীগ শতকরা 60% উপরে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সাপোর্ট করে। তাই আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যাকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোন নির্বাচন সফল হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্যতা হবে না এবং বাংলাদেশ জনগণের এই নির্বাচন প্রত্যাখ্যান করবে এবং মানবে না। এরপরও যদি আপনাদের ছাড়া যদি ইলেকশন করে, তাহলে আপনাদের করণীয় কি হবে? আপনারা কি চুপচাপ বসে থাকবেন নাকি আন্তর্জাতিক ভাবে এটাকে তুলে ধরবেন? কারণ আপনাদেরই তো অনেক আছে, মনে 30-35% তো আপনাদের ভোটার আছে। আমাদের আপনার রয়টারের হিসাবে শতকরা 50% উপরে এখন আওয়ামী লীগ। আমরা জনগণকে সাথে নিয়ে, বঙ্গবন্ধু কন্যাকে সাথে নিয়ে দেশে এবং আন্তর্জাতিক ভাবে এই তথাকথিত যে নির্বাচনের প্রহসন মার্কা নির্বাচনে আমরা প্রতিরোধ করার জন্য সর্বাত্মক আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনার সাথে কি আপনার এলাকার নেতা কর্মী এবং তৃণমূলের সমর্থকদের সাথে যোগাযোগ আছে কিনা?
আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, আমার দাউদকান্দি, তিতাস এবং মেঘনার জনগণের সঙ্গে আমার সম্পর্ক সবসময়, আমার সঙ্গে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণের সঙ্গে সবসময় আমার সঙ্গে সম্পর্ক আছে এবং যোগাযোগ আছে। এই রায়ের পরে আপনার কি রায়টাকে নিয়ে কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো ইচ্ছা আছে, নাকি আপনারা সরাসরি হেগে চলে যাবেন? যেই কোর্টকে আমরা মনে করি এই কোর্ট অবৈধ, সুতরাং এই কোর্টের ব্যাপারে আমাদের সারা বাংলাদেশের মানুষের প্রশ্ন আছে, সারা বিশ্ববাসীর প্রশ্ন আছে। সুতরাং এই ব্যাপারে আমাদের আওয়ামী লীগের সেন্ট্রাল বডি এবং আমাদের আলাপ আলোচনা করে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব। তবে আমরা মনে করি এই রায় বাংলাদেশের জনগণ মানে না, বিশ্ববাসী মানে না, এবং জনগণই এই বঙ্গবন্ধু কন্যাকে আবার বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে ইনশাল্লাহ। আর এই যে রায়, এই রায় ইনশাল্লাহ জনগণের মাধ্যমে এটা আগামী দিনে এই যে আপনার বে অফ বেঙ্গলে ভেসে যাবে ইনশাল্লাহ। সবুর ভাই, আমার কাছে একটা পত্রিকার নিউজও হয়ে গেছে অলরেডি, এবং কিছু গোয়েন্দা রিপোর্ট আছে যেখানে আপনার 8জন বাংলাদেশি লোকের নাম আছে যারা আপনার ব্লাস্ট, এই যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছিল সেটাতে জড়িত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট। এই বিষয়ে কি আপনি কিছু জানেন বা শুনেছেন কি? না, এই বিষয়ে আমি অনেক কিছু জানি না। তবে আমরা বঙ্গবন্ধু কন্যা দীর্ঘ এই 15.5 বছর বাংলাদেশকে জঙ্গি মুক্ত রাখতে সবসময় কাজ করে গেছেন, এবং আজকে এই জঙ্গি ইউনূস এবং বিএনপি জামাত জঙ্গি গোষ্ঠীরাই যেহেতু এই দেশে একটি স্থিতিশীলতা চায় না বলেই তারাই বাংলাদেশকে অস্থিতিশীলতা করেছে, এবং আমি মনে করি এর সঙ্গে ভবিষ্যতেই বলতে পারবে যে তাদের সঙ্গে যোগসূত্র আছে কিনা। কেননা এই বাংলাদেশে একসাথে কিন্তু 64টা ডিস্ট্রিক্ট, 63টা ডিস্ট্রিক্টে একসাথে বোমা বাস্ট হয়েছে, এবং হলিয়ার্ডি রান কিন্তু হয়েছে। সুতরাং কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। সবুর ভাই, আপনার উপদেষ্টা মাহফুজ আলম সে কিছুদিন আগে একটা বক্তৃতা এবং ফেসবুক পোস্টে বলেছিল যে 2-4 মাসের ভেতরে অনেক গন্ডগোল হতে পারে দেশে, এবং এর সাথে যদি মৌলবাদীরা মিশে যায় তাহলে অন্যরকম পরিস্থিতি হবে। এটা কি আপনি কিছু বুঝতে পারছেন? মৌলবাদীদের কথা বলা হচ্ছে, তার মানেটা কি সে বুঝাতে চাচ্ছিল? আজকের যে বাংলাদেশের অবস্থা, আজকে অর্থনীতির অবস্থা বলেন, রাজনীতির অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, আজকে বাংলাদেশ অর্থনীতির তলানিতে রয়ে গেছে। আজকে মানুষের জীবনের নিরাপত্তা নাই, আজকে বেকার, লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে, আজকে জঙ্গিদের উত্থান। এবং আমি মনে করি যে মাহবুব সাহেবই ভালো বলতে পারবেন আজকের অবস্থানের সঙ্গে, যে তিনি বলেছেন নিশ্চয়ই তিনি জানেন, যার জন্য তিনি বলেছেন। চট্টগ্রাম বন্দর নিয়ে সিপিবি এবং বন্দরের যে ইয়েগুলো আছে, সংগঠনগুলো, শ্রমিক সংগঠনগুলো আছে, ওরা ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে। সম্ভবত শনিবার থেকে নতুন আন্দোলন করবে আবার। আপনারা কি এটাকে সমর্থন করেন কিনা, এই আন্দোলনকে? মানুষের সঙ্গে জীবনের যে জায়গায় জীবন জড়িত, যেখানে দেশের স্বার্থ জড়িত, দেশের স্বার্থের সকল জায়গায় আমরা সমর্থন করি। এবং এই বন্দর বাংলাদেশের অর্থনীতির একটা মূল প্রাণ কেন্দ্র। সুতরাং এই যেটা প্রফিটেবল জায়গা, সেখানে অবশ্যই আমরা মনে করি যে এটা মানুষের নৈতিক অধিকার আছে যে এই বন্দর বাংলাদেশকে নিজেদেরকে চালানো। কারণ বন্দরটা একটা লাভজনক প্রতিষ্ঠান ছিল। আমার কাছে যে ডাটা আছে তাতে দেখা গেছে যে বন্দর
গত প্রায় 30 বছর যাবত আপনার যত যে দুর্নীতি আছে সবকিছু আছে, এটা স্বীকার করার পরও প্রচুর লাভজনক ছিল। কিন্তু বর্তমানে যাদের সাথে চুক্তি হয়েছে তারা যে এই লভ্যাংশ আমাদেরকে দেবে বছরে, তা গত 30 বছরের তুলনায় 4/1 মানে প্রতি বছরে এক্সাম্পল যদি 1 কোটি টাকা হয়, এখন দিবে তারা মাত্র 25 লাখ টাকা। এই জিনিসগুলো কিভাবে দেখেন? আমরা সবসময় কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সবসময় কিন্তু দেশের স্বার্থের ব্যাপারে কথা বলে আসছেন। যেহেতু তিনি দেশের স্বার্থের ব্যাপারে কথা বলেছেন, এই জন্যই কিন্তু তার বিরুদ্ধে আজকে এই আন্দোলন। এবং আমরা মনে করি যে চিটাং যে বন্দর, যে বন্দরের যে ইনকাম, শুধু এটা হলো আপনি তার উত্তর দিয়েছেন, কিন্তু এর সাথে যে আরো অনেক ইনকাম রয়েছে সেগুলোও কিন্তু এখানে প্রশ্নের সম্মুখীন হবে। এবং আপনার গতকালকের পত্রিকাতেই প্রথম এসেছে যে 10 বছরের জন্য সমস্ত কর মওকুফ। এটা কি সেম গ্রামীণ ব্যাংকের মতন অবস্থা হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা গ্রামীণ ফোনের কথা বলতে পারেন, এটা গ্রামীণ ব্যাংকের কথা বলতে পারেন। এই জায়গায় হিডেন কিছু হয়তো কোন চুক্তি হয়েছে, যেটা প্রথমেই আপনাকে বলেছিলাম। ইউনূস সাহেব যখন নোবেল প্রাইজ পেয়েছেন তার 5 দিন পরে 15ই অক্টোবর তিনি চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। অর্থাৎ ওনার উদ্দেশ্য আজ থেকে 19 বছর 20 বছর আগ থেকেই ছিল যে এই বন্দরের প্রতি তার লোভ ছিল, এবং এই বন্দর যে একটি বাংলাদেশের অর্থনীতির যে প্রাণ, এই প্রাণকে নিঃশেষ করে দেওয়াই, বা এখান থেকে হয়তো অন্য কোনো কিছু চিন্তা ভাবনা থাকতে পারে, সেটা ভবিষ্যতেই বলতে পারবে। সবুর ভাই, এই শেখ হাসিনা কি খুব সহসা দেশে ফিরছে কিনা? উনি কি দেশে ফিরবে সহসা নাকি? আমরা জনগণের কোশ্চেন, এটা দর্শকের কোশ্চেন, এটা আমার নয়, এটা আমাদের দর্শকদের কোশ্চেন। হ্যাঁ, আমরা জনগণকে সাথে নিয়েই আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি পারি আমরা ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। যদি এই সরকার, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তারা যদি আপনাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে কি আওয়ামী লীগকে ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে? যেহেতু এই সরকার অবৈধ, এই সরকার যেহেতু 2 দিন আগে আপনি একটা খেয়াল করেছেন, 2 দিন আগে কিন্তু আদালত একটা রায় দিয়েছে, সেই রায়ে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করেছে। এবং সেই জায়গায় কিন্তু একটা জিনিস, এই বিল পাশ করার মাধ্যমে, যদিও তারা বলেছে চতুর্দশ সংসদের ইলেকশন হবে, এটা না, অর্থাৎ চতুর্দশ সংসদ ইলেকশন করার মাধ্যমে প্রমাণ করেছে যে কোন দলীয় সরকারের আন্ডার ইলেকশন হতে পারে না, এবং ইউনূস সাহেব নিজেই দলীয়, সুতরাং তার আন্ডারে নিরপেক্ষ ইলেকশন হতে পারে না। সুতরাং এই তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা, সেখানে বলা আছে যে এই সরকারের আন্ডারে ইলেকশন ফেয়ার হবে কিনা। যেহেতু তার আন্ডারে ফেয়ার ইলেকশন হবে না, সুতরাং একটা নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হওয়াটাই বাঞ্ছনীয়। এখন যেমন আপনারা বলছেন যে ইলেকশন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তার মানে আপনার এই যে এখনো আপনার শেখ হাসিনা বলছেন উনি পদত্যাগ করেননি, বা 106 যেটা, এইটাকেও বলতেছে যে ফেক, সকলেই বলতেছে, কারণ সেনাবাহিনীর অধীনে ছিল ওই সময় কোর্টের আইনজীবীরা। তাহলে কি আওয়ামী লীগ মেনে নিচ্ছে যে 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগ আসলে পদত্যাগ করেছিল সকলে? না, আওয়ামী লীগ 2005-ই আগস্ট আওয়ামী লীগ পদত্যাগ করে নাই, পদত্যাগের কোন কাগজ তো নাই। বঙ্গবন্ধু কন্যাকে সসম্মানই কিন্তু তা বাংলাদেশের বিমান বাহিনীর বিমানই কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ তিনি রাষ্ট্রীয়ভাবেই এসেছেন, সুতরাং পদত্যাগের প্রশ্নই আসে না। তাহলে তো এখন পর্যন্ত আপনারা ক্ষমতায়। হ্যাঁ, যদি ওইভাবে বলতে যান, সাংবিধানিক হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী।
সবুর ভাই, আমার আরেকটা জিনিস, এইটা আপনাকে হয়তো এইটার পর হয়তো আরেকটা কোশ্চেন করব, আপনার সময় বেশিক্ষণ নিব না। সেটা হচ্ছে যে সবুর ভাই, গত পরশুদিন যুগান্তরে এবং গতকালকে আরো 4-5টা পত্রিকাতে পাইলাম যে আপনার আওয়ামী লীগের মধ্যে এই একটা কমিটি ঘোষণা হতে পারে, বা আওয়ামী লীগ এভাবে যে কোন জায়গায় বলছে হয় সেলিনা হায়াত আইবি, বা আপনার আমাদের এই সাবেক স্পিকার যে শিরিন শারমিন, অথবা ইয়ের নাম বলা হচ্ছে, সাবের হোসেন চৌধুরীর নাম নিয়ে বলা হচ্ছে। যদিও আমরা জানি যে সাবের হোসেন চৌধুরী কিছুদিন আগেই বলেছিলেন যে উনি শেখ হাসিনা ছাড়া বাকি আওয়ামী লীগ মানেন না। এইরকম কিছু কি আপনারা শুনেছেন কিনা? পত্রপত্রিকায় কিন্তু ব্যাপক হারে লেখালেখি হচ্ছে এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। এই ধরনের পত্রপত্রিকায় 111-এর সময় অনেক লেগেছে, বঙ্গবন্ধুর আমলে এইরকম অনেক সময় অনেক হয়েছে, এবং এই আওয়ামী লীগের এই 76 বছরে এই ধরনের প্রোপাগান্ডা অনেক হয়েছে, কিন্তু আওয়ামী লীগের উত্থানকে কেউ ধরে রাখতে পারে নাই। আওয়ামী লীগ যতই সমস্যার সম্মুখীন হয়েছে, আওয়ামী লীগ তত শক্তিশালী হয়েছে। এবং আপনাকে আমরা বলতে পারি, আওয়ামী লীগের A to Z, সেই তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, এবং শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আওয়ামী লীগ কোন নির্বাচনে যাবে না ইনশাল্লাহ। শেখ হাসিনাই আমাদের নেত্রী। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা আছেন, ওনারা একক শেখ হাসিনার নির্দেশনাই মানবেন, এখন আর অন্য কোনো কারো দরকার নেই? জননেত্রী শেখ হাসিনাকে বাইরে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূল থেকে, আমি আবারও বলছি, তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া কোনো কিছু চিন্তা করে না। এবং জননেত্রী শেখ হাসিনাই আমাদের ঐক্যের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই আমাদের মুক্তিযুদ্ধের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই উন্নয়নের প্রতীক, জননেত্রী শেখ হাসিনাই সমৃদ্ধি, অগ্রগতি, বাংলাদেশের স্থিতিশীলতার প্রতীক, শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক। তার মানে হচ্ছে এক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই মুহূর্তে মানা হবে, সেটাই আমি জানতে চাচ্ছিলাম। এর বাইরে কিছু হবে না, এর বাইরে কিছু হবে। তার মানে পত্রিকাতে যতই লেখুক যে অমুক আসছে তমুক আসছে, এটা মাথায় না নেওয়া। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক বাংলাদেশের উপকার, আগামীর বাংলাদেশের উপকার। আমি একটা জিনিস আমার একটু জানার খুব শখ, হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, যেখানে বাংলাদেশের মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়াও এতদিন আপনার ইউনূস সাহেবের জয় জয়কার করছিলেন, সেইখানে হঠাৎ করে পৃথিবীর সমস্ত প্রভাবশালী পত্রিকাগুলো, যেগুলা গত 50 বছরে আওয়ামী লীগ বা আপনার কোনো বাংলাদেশ সম্পর্কে নিউজ করেনি, রয়টার্স, তারপরে ব্লুমবার্গ, AP, হঠাৎ করে গত 2 সপ্তাহে কেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নিউজ করছে বারবার? যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সবসময় প্রাসঙ্গিক, যার জন্য আপনারা দেখবেন CNN, BBC, রয়টার্স, পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী পত্রিকাগুলো এবং ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো, জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এবং বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা, তারা মনে করে যে এই যে রায়, এটা ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা একটি দেশ এবং একটি জাতিকে নিঃশেষ করতে চায়, এই রায় জাতিকে অকার্যকর করতে চায়, এই রায় ব্যর্থ করতে চায়, এবং এই রায় একটি দেশকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে চায়। তাই আমি মনে করি সারা বিশ্বের মুক্তিকামী মানুষ, সারা বিশ্বের প্রভাবশালী পত্রিকাগুলো এ থেকে এর বিরোধিতা করছে, এবং তারা বাস্তবতার নিরিখে জননেত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলছে। ধন্যবাদ সৌর ভাই, আপনি যদি দেশবাসী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে
ওদেরকে কিছু বলতে চান, কোন নির্দেশনা দিতে পারেন, আপনি নির্দেশনা দিতে পারেন, এবং এরপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। ধন্যবাদ রাশেদ ভাই। প্রিয় দেশবাসী, আমরা গত স্বাধীনতার পরে আমরা অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। বিশেষ করে আওয়ামী লীগ বারবার যখনই দেশের উন্নয়নের দিকে এগিয়ে গেছে বারবার আঘাত হানা হয়েছে। এটা সাময়িক। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে 2041-এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ যে গড়া, সেই গড়ার প্রত্যাশায় আমাদেরকে সকলকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে একটি স্থিতিশীল বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব, এটাই আমার বক্তব্য। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা এই মুহূর্তে আমাদেরকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। দর্শক বন্ধু, আজকের এই লাইভে আপনাদের সকলকে স্বাগতম। আজকের এই বিশেষ লাইভ আমি রাশেদ হায়দার, রাশেদ স্পিচ থেকে, এবং আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়, শেখ হাসিনার সাজা এবং বন্দর চুক্তি। আজকে আমাদের বিশেষ অতিথি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর এমপি, সংসদ সদস্য কুমিল্লা 1, এবং তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আমাদের সাথে থাকবেন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্য বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বিশ্লেষণ করতে আজকের এই আয়োজন। তো চলুন আমরা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম সবুর ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাশেদ ভাই, আপনি ভালো আছেন? যে আমি ভালো আছি। দর্শক শ্রোতাবিন্দু সকলের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা। আমার পক্ষ থেকে সকল দর্শক বৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। সবুর ভাই, আপনি কি আজকে দেশের বিষয়টা ভূমিকম্প হয়ে গেছে, ভূমিকম্প বিষয়ে আপনি কিছু বলবেন দেশবাসীকে? জি জি জি, ধন্যবাদ আপনাকে রাশেদ ভাই। আপনি জানেন যে আজ সকালবেলা একটি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে আমাদের সারা বাংলাদেশ কেঁপে উঠেছে, বিশেষ করে ঢাকা শহর। এবং ভূমিকম্পে যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার আমি শান্তি কামনা করি, আর যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি, আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের যত সকল নেতা এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী আছেন সবাই যে যার মতো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ডাকে সবাই এই ভূমিকম্পে যারা ক্ষয়ক্ষতিতে আছেন তাদের প্রতি কাজ করার অনুরোধ জানিয়েছেন, এবং সেই হিসেবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী, সহযোগী সংগঠনের নেতা কর্মী কাজ করছেন। ধন্যবাদ সবুর ভাই। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে শেখ হাসিনার সাজা দেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব কোথায় পড়বে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে তো যে কথাটি বলেছেন শেখ হাসিনার সাজা, জি, এই সাজা কি যেই অবৈধ, অসাংবিধানিক এবং অনির্বাচিত প্রতারণামূলক ফ্যাসিস্ট সরকার এবং তার অবৈধ কোড কি দিতে পারে কিনা, প্রথম কোশ্চেন হলো এখানে। আর দ্বিতীয়, যে ক্যাঙ্গারু কোড যে সাজা দিয়েছে সেটা আমার দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যেই আদালত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেন, যে লক্ষ্যকে কেন্দ্র করে মহান স্বাধীনতা যুদ্ধে আমাদের যে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ নির্যাতিত মা বোন, যারা শিশু হত্যা করেছে, যারা গণহত্যা করেছে, যারা নারী হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, নারী নির্যাতন করেছে, অগ্নিসংযোগ করেছে, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছে, এই যুদ্ধবিরোধীদের জন্য
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সনে মহান সংসদে পাশ করা হয় এই কোডকে। সুতরাং এই কোডের একটি বিধিমালা আছে, এই কোডের একটা টার্মস অফ রেফারেন্স আছে। সুতরাং এই কোড শুধুমাত্র যারা আন্তর্জাতিক অপরাধের সঙ্গে জড়িত সেই জায়গায় এই কেসের জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তথাকথিত এই ক্যাঙ্গারু কোড, যে কোড সময় সময়ে ধারা চেঞ্জ করে এই কোড গঠন করেছে এবং এই এখতিয়ার তাদের আছে কিনা, এবং যেই কোর্টে বিচারপতি গোলাম মুর্তজা, যে অস্থায়ী বিচারপতি শফিউল আলম মাহমুদ, যে বিএনপির মিছিলের সাথে জড়িত বিচারপতি মহিজুল হক আনাম চৌধুরী, শিবির জামাত রাজনীতির সঙ্গে জড়িত, এবং যে প্রসিকিউটর তাজিল 1998 সালে রাজশাহী ইউনিভার্সিটিতে সিরাজুল সালিনের সদস্য এবং শিবির থেকে রিক্রুট, যে মার্ডার কেসের আসামি, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে উকিল ছিল, সেই উকিল বর্তমান প্রসিকিউটর হিসেবে থাকতে পারে কিনা, আমি আইনজীবী না, তবু আমার সাধারণ জ্ঞানে যতটুকু বুঝি এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। সুতরাং এবং মহান মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধে যাদের বিচার হয়েছে তারই প্রতিশোধ নেওয়ার জন্য, মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য, 71-এর স্বাধীনতার প্রতিশোধ নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই ক্যাঙ্গারু কোর্টে বিচার করেছে। আমি মনে করি এই বিচারের মাধ্যমে আমাদের মৌলিক যে কাঠামো, আমরা আওয়ামী লীগ 76 বছর পার করেছে এই দেশে, এই উপমহাদেশে একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন, যে সংগঠন মহান মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন এবং 75 পরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আজকে মধ্যমায়ের দেশে যিনি পরিণত করেছেন এবং সারা বিশ্বের কাছে বাংলাদেশ একটি উদীয়মান অর্থনীতির দেশে পরিণত হয়েছে। তাই আজকের এই তথাকথিত সাজা আইনকে, সুশাসনকে, বিচার ব্যবস্থাকে, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং এর মাধ্যমে আমরা আমাদের জি শুনছি আমি, এর মাধ্যমে বাংলাদেশকে 71-এর পূর্বেই অবস্থায় নিয়ে গিয়েছে, যা আমাদের জন্য একটি বিরাট প্রশ্নের সম্মুখীন করেছে এবং আগামী প্রজন্মকে একটি পাকিস্তানি স্টাইলে দেশকে শাসন করার এবং পাকিস্তানের কার্বন কপিতে পরিণত করেছে। যার জন্য আমি মনে করি এটা বাংলাদেশের এই সাজা বাংলাদেশের রাজনীতিতে এবং মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের জনগণের উপর একটি বিশাল প্রভাব ফেলবে, যা একটি অস্থিতিশীল দেশে পরিণত করবে, যেটা আগামী দিনে বাংলাদেশকে স্থিতিশীলতাকে নষ্ট করবে। যেই জায়গায় বাংলাদেশের রয়টার্স কয়েকদিন আগে বলেছে 50% মানুষ আওয়ামী লীগ করে, এবং আমরা মনে করি সকল জরিপে এখন আওয়ামী লীগ 60% উপরে, এবং স্বাধীনোত্তর বাংলাদেশে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, আওয়ামী লীগ জনপ্রিয় দল। এই জনপ্রিয় জনব্যক্তি, বিশেষ করে বঙ্গবন্ধুকে বাদ দিয়ে দেশের রাজনীতি চিন্তা করা যায় না। তাই আমি মনে করি আগামী দিনে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ একটি অচল অবস্থার দিকে যাবে বলেই আমি মনে করি। ধন্যবাদ সুর ভাই আপনাকে। আমার দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে যে 17 তারিখ জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণার দিন ধার্য করেছিল, সে 17 তারিখে রায়টা ঘোষণা হয়েছে এবং সেম ডেতে আপনার মানে 16 তারিখ রাতেই ঘোষণা দিয়েছে বুলডোজার নিয়ে 32 নম্বরের সেই ভাঙা বাড়ি আবারও ভাঙবে এবং সেদিকে বুলডোজারও গিয়েছে, এবং সেই সময় গোপনে একটা চুক্তি হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে।
এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? কেন ওই ডেটেই চুক্তিটা করতে হবে, কেন আগে বা পরে নয়? ধন্যবাদ আপনাকে। আপনি যদি একটু পিছনের দিকে ফিরে যান, 2006 10ই অক্টোবর 2006 আমাদের এই যে অশান্তির নোবেল লরিয়েট ইউনূস সাহেব এবং গ্রামীণ ব্যাংকে 10ই অক্টোবর 2004 নোবেল প্রাইজ দেওয়ার জন্য অ্যানাউন্স করে। এর 5 দিন পরে ইউনূস সাহেব চট্টগ্রামে যান এবং চট্টগ্রামে যে এক সম্বর্ধনায় তিনি বলেন, চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। অর্থাৎ তিনি এই নোবেল পুরস্কার নিঃসন্দেহে এই বিভিন্ন চুক্তি দিবেন বলেই এই নোবেল পুরস্কারকে দেওয়া হয়েছে, যার জন্য তিনি 5 দিন পরে বলেছিলাম চট্টগ্রাম বন্দর মুক্ত করে দিন, দেশের চিত্র পাল্টে যাবে। আজকে 19 বছর পরে অনেকবার তিনি চেষ্টা করেছেন চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দিতে, এবং চট্টগ্রাম বন্দর বিদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার অর্থনীতির প্রবাহ, বিশেষ করে বাংলাদেশের মূল ইনকামের একটি বিশাল অংশ এই চট্টগ্রাম বন্দর থেকেই আসে। সুতরাং এই চট্টগ্রাম বন্দরের এই চুক্তি নিরবিচ্ছিন্ন করার জন্য মানুষের চিন্তা ভাবনার দিক সেটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য সেই 17ই নভেম্বর দিনকে ধার্য করেছিল। একদিকে বুলডোজার পাঠিয়েছে, আরেকদিকে বঙ্গবন্ধু কন্যার সেই তথাকথিত রায়, এই রায়ের মাধ্যমে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেই চিটাগাং পোর্ট, লালদিয়া টার্মিনাল নির্মাণ, কেরানীগঞ্জ, পাটগাঁও, সেন্ট মার্টিন সমুদ্রে অবস্থিত যত মিনারেল আছে, আমাদের যে মূল শক্তি, মূল অর্থনৈতিক প্রবাহকেই বিদেশের কাছে বিক্রি করে দিয়েছে। দেখেন, আপনি শুরু করলেন হচ্ছে যে আইনি অপব্যবহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের সময় থেকে শুরু করলেন। আমি বলবো যে আসলে এই অপব্যবহারটা, এটা যদি আমাদের বুঝতে হয়, এটার এক্সটেন্ট যদি বুঝতে হয়, তাহলে আসলে আমাদের শুধু ওই একটা রায়ের মাধ্যমে আইনের কি অপব্যবহার হচ্ছে সেটা বুঝলে চলবে না। আমাদের কিন্তু পুরো চিত্রটা কম্প্রিহেন্সিভলি দেখতে হবে যে আইনি অপব্যবহারটা আসলে শুরুর কোথা থেকে শুরু, সো দ্যাট ইউ ক্যান কানেক্ট। এটার গ্র্যাভিটি বোঝার জন্য আপনার সেই জায়গাটা থেকে বুঝতে হবে। আপনার যদি সময় দেন আপনি আমাকে, তাহলে আমি হয়তো ব্যাখ্যা করতে পারি। জি অবশ্যই, আপনি যে বিষয়টি বললেন এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখনো মানুষের মধ্যে একটা বিভ্রান্তি আছে। অনেকে মনে করছে যে যারা এই প্রশ্নগুলো তুলছে, এই রায় নিয়ে, এই আদালতে বিচার কার্যক্রম নিয়ে, সেটি হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, কিন্তু আসলে যে এটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না, এটি যে একদম খুব ভালোভাবে ব্যাখ্যাটা আসলে হয় না, অনেকে শুনতেও পারে না বা অনেকে করতেও পারেন না। আপনার এই ব্যাখ্যাটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটু যদি বিস্তারিত একটু বলেন, যাতে, কারণ আমাদের দর্শকরা কিন্তু আরপি স্টেশনের সঙ্গে যারা আছেন তারা কিন্তু অনেক তৃণমূলের সাধারণ মানুষও আছে, সেই ক্ষেত্রে একটু সহজ করে বললে ভালো হবে। না, বুঝতে পেরেছি। একটা জিনিস হচ্ছে যে দেখেন রায়টা হয়ে যাওয়ার পরে 17 নভেম্বর আপনার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠান, ওরা তো রায়টার ব্যাপারে তাদের একটা মতামত দিয়েছে। ঢালাওভাবে যে মতামতটা আসছে সেটা হচ্ছে যে এখানে আপনার আন্তর্জাতিক মানদণ্ড অর্জিত হয়নি, মানদণ্ড অনুসরণ করা হয়নি। এই বিচারটার মধ্যে আনফেয়ারনেস ছিল, সেটাকে আইডেন্টিফাই করেছে অনেকে। তারপরে আপনি ধরুন বিচারটাতে যে আপনার অভিযুক্ত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে আত্মপক্ষ সমর্থনের যে কোনো বাস্তবসম্মত সুযোগ ছিল না, সেই জায়গাটা কিন্তু উঠে এসছে বিভিন্ন বিবৃতিগুলোতে। আমি সেদিন গতকালকেও দেখছিলাম 5 ইউরোপিয়ান সংগঠন আপনার বিবৃতি দিল, একসাথে যৌথ বিবৃতি। এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দিল, তার আগে আপনার হিউম্যান রাইটস ওয়াচ এর বিবৃতিটা আমরা দেখলাম, অনেকগুলো বিবৃতি আমরা দেখছি। তো ঢালাওভাবে হয়তো অনেকে মানে এই রায়টাকে
প্রত্যাখ্যান বা এই জাতীয় রিজেক্ট করলাম এই জাতীয় খুব স্ট্রং ওয়ার্ড ব্যবহার করেনি, কিন্তু ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে রায়টাকে আসলে মানে যেটাকে আমরা বলি যে স্ল্যাম করা হয়েছে, রায়টাকে আসলে মানে আপনার মানে খুব কড়াভাবে সমালোচনাই করা হয়েছে, যতটুকু ডিপ্লোম্যাটিক্যালি করা যায়। এখন এর বাইরে ধরেন আপনার আরো অনেকে কমেন্টেটাররা, আমার আপনার মতো কমেন্টেটাররা বিভিন্ন অনুষ্ঠানগুলোতে বা সোশ্যাল মিডিয়ার মতামতে এই রায়টার সমালোচনা করা হচ্ছে, এবং সেটাকে দুভাবে সেই সমালোচনাগুলোকে আপনার রেসপন্স দেখতে পাচ্ছি। দু ধরনের রেসপন্স। একটা হচ্ছে যে বলা হচ্ছে যে এগুলো সব দলীয় সমালোচনা, এগুলো সব পার্টিজান সমালোচনা, মানে এইভাবে বলে এটা একটা ডিসমিস করার চেষ্টা। আরেকটা সমালোচনা আপনি দেখবেন যে বলার চেষ্টা করে যারাই এখন রায়টার সমালোচনা করছে তাদের হাতে রক্ত লেগে আছে, এই জাতীয় খুব মানে খুব ইমোশনাল কথাবার্তা, এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিং এর কথাবার্তা, যে আপনারা কিভাবে এই রায়ের সমালোচনা করেন, জুলাইয়ের যেরকম আপনার কি পাখির মতো মানুষ মরেছে এই সেই এগুলো বলে টলে, তো কেন এটার সমালোচনা করা হচ্ছে সেটাকেও মানে যারা সমালোচনা করছে তাদের গায়েও এক ধরনের আপনি একটা লেভেল চড়িয়ে দেওয়া, তাদেরকে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা। এখন এই ব্ল্যাকমেইলটা যারা করছেন এখানে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে খুব মতলববাজ মানুষ, তারা জানে, হ্যাঁ তারা খুব ভালো করেই জানে যে সমালোচনাগুলো খুব ভ্যালিড, কিন্তু তারপরেও তারা তাদের একটা পিআর পারপাজের জায়গা থেকে, একটা প্রোপাগান্ডার জায়গা থেকে তারা এই মানে মানে বৈধ সমালোচনা, লেজিটিমেট সমালোচনাগুলোকে তারা এক ধরনের প্রশ্নবিদ্ধ করে। আরেকটা অংশ আছে যারা কিন্তু আপনার তারা সত্যি সত্যিই ভাবে যে জুলাইয়ের সম্পর্কে তারা যা শুনেছে, যা দেখছে, বা যে ইউনুস সরকার যা প্রচার করছে একটা সেভাবে তারা সেটাকেই মানে একেবারে পূর্ণ সত্য হিসাবে ধরে নিচ্ছে, এবং ধরে নিয়ে তারা মানে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছে গেছে যে জুলাইয়ে যা হয়েছে তারা ভাবছেন যে তারা ওটা বুঝে গেছেন পুরো বিষয়টা, এবং এখানে আর কিছু বোঝার বিষয় নেই। এবং সুতরাং যারাই জুলাই নিয়ে কোনো প্রশ্ন করবে, জুলাইয়ের মৃত্যু নিয়ে, জুলাইয়ের বিচার নিয়ে, তারা বুঝি সবাই নিশ্চয়ই আওয়ামী দালাল বা ফ্যাসিবাদের দালাল, এই জাতীয় কিছু টার্ম ব্যবহার করা, এগুলা করা হচ্ছে। তো এই কারণে আমি শুরু করতে চাই যে আইনি অপব্যবহারটা আসলে শুরু হয়েছে কোত্থেকে। ঠিক আছে, দেখেন জুলাই মাসে যা ঘটেছে এটা কিন্তু খুব সাদা কালো ঘটনা না। ঠিক আছে, জুলাই মাসে আমরা দেখেছি একটা শান্তিপূর্ণ, খুবই শান্তিপূর্ণ একটা আন্দোলন চলছে। সে আন্দোলনের বিষয়বস্তুর সাথে আমি নিজে এগ্রি করি না, কিন্তু আন্দোলনের করার অধিকারটার সাথে আমি 100% এগ্রি করি। যে কোনো একটা গণতান্ত্রিক অধিকার, যে কোনো মানুষ সেটা যে কোনো বিষয়ে আন্দোলন করতে পারেন, দাবি জানাতে পারেন, এবং সেটা ছিল শান্তিপূর্ণ একটা আন্দোলন। সেই আন্দোলনটা আমরা দেখলাম, শান্তিপূর্ণ আন্দোলন কিভাবে খুব দ্রুত সেটার চরিত্র পরিবর্তন হয়ে গেল, এটা হয়ে গেল সহিংস, এটা হয়ে গেল সন্ত্রাসবাদী, এবং হঠাৎ আমরা দেখলাম মানে প্রচুর মানুষ হতাহত হচ্ছে। এখন একটা দেশে যখন আপনার এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, ঠিক আছে, তখন কিন্তু যে কোনো সরকার, সেটা বাংলাদেশ সরকার না, যে কোনো সরকারের দায়িত্ব থাকে আপনার জনগণের মানে নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা, তারপরে সম্পদের নিরাপত্তা, সরকারি সম্পদের নিরাপত্তা, এই বিষয়গুলোকে আপনার নিশ্চিত করা এটা যে কোনো সরকারের দায়িত্ব, শুধু বাংলাদেশ সরকারের না। এবং এই দায়িত্ব পালনের জন্য তাদের কিন্তু তখন কিছু রেস্ট্রিকটিভ বা আপনার কন্ট্রোল করার কিছু মানে পদক্ষেপ নিতে হয়, এবং সেটা যদি না নেয় সেটা কিন্তু সেই সরকারের ব্যর্থতা বলবো আমরা, বা দায়িত্ব অবহেলা বলবো। এখন সেই ন্যায়সঙ্গত রেস্ট্রিকশন আরোপ করতে যে একটা জিনিস সহিংস হয়ে যাচ্ছে, খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, ওই সিচুয়েশনটাকে নিয়ন্ত্রণ করতে যে এখন সেখানে একটা প্রশ্ন থাকে, কতটুকু বল প্রয়োগ ছিল বৈধ, এবং কতটুকু বল প্রয়োগ বৈধতার সীমা লঙ্ঘন করেছে। যে ধরেন রাষ্ট্রের যে নীতি নির্ধারকরা তারা আসলে কি নির্দেশ দিয়েছেন, কতটুকু নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আবার ডাউন দ্য চেইন এটা কিভাবে এটা বাস্তবায়ন হলো, যে মানে কাউকে কি বলা হয়েছিল, নির্দেশকে এরকম ছিল যে আপনি নিরস্ত্র মানুষকে দেখলেই গুলি করবেন, এরকম কোনো নির্দেশ ছিল? ওটা কিন্তু কোনো আলামত নেই। বরং উল্টা আমরা দেখলাম যে এটা উল্টোটা ছিল, যে আপনি হ্যাঁ মানে এক ধরনের স্টার্ন অ্যাকশন নেওয়ার ব্যাপার ছিল, যে গ্রেফতার করা, এটাকে ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, মামলা দেওয়া, এই জিনিসগুলো ছিল। হ্যাঁ, আইডেন্টিফাই করা ড্রোনের মাধ্যমে, এই জিনিসগুলো ছিল। ক্রাউড কন্ট্রোলের স্টেপ গুলো ছিল, আপনার সাউন্ড গ্রেনেডের মাধ্যমে, এগুলো ছিল। এবং কিন্তু
আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি সেই এক্সেসিভ ফোর্সও অ্যাপ্লাই হতে। আমরা অনেক ফুটেজ দেখেছি যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ কিছু কিছু জায়গায় নিরস্ত্র মানুষকেও মারছে। হ্যাঁ, এখন ফুটেজ গুলো অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে যে সেগুলো আসলে মানে কমপ্লিট ফুটেজ কিনা, ঠিক আছে, সেটা হচ্ছে ভিন্ন বিতর্ক, কারণ আপনি অনেকগুলো ফুটেজই ছিল আপনার কনটেক্সট বিহীন। তো এরকম একটা সিচুয়েশনে আমি চেষ্টা করছি একটু মাঝখানে, যেহেতু প্রসঙ্গটা হয়তো আমি আবার ভুলে যাব, আপনার আলোচনার মধ্য দিয়ে আমার কানে লাগলো, সেটি হচ্ছে আপনি বললেন যে পুলিশ যখন একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় তখন সেই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বা পুলিশ তারা অ্যাকশনে যেতে বাধ্য হয় পরিস্থিতি কন্ট্রোল করার জন্য। তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা দায়িত্বের মধ্যে পড়ে। এখন এই সরকারের সময়, অর্থাৎ আমি বলছি ডক্টর ইউনূস সরকারের সময়, মাত্র 3 দিন আগের ঘটনা, আইজিপির বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন যে গুলি করার নির্দেশ দিয়েছে এবং এইগুলো আন্দোলন দমন, এবং গত 15 মাসে কতগুলো আন্দোলন দমিয়েছে। ঢাকায় রাজপথে কত সাউন্ড গ্রেনেড ফুটেছে, কত গুলি হয়েছে, গোপালগঞ্জে হয়েছে, কত জায়গায় হয়েছে। এখন এইগুলোর কি আসলে তাইলে আপনি এই আন্দোলনকে আন্দোলন বলবেন, আর আগের আন্দোলনকে কি ভিনদেশী কোনো যুদ্ধের সঙ্গে তুলনা করবেন? ঠিক সেটাই। যেমন ধরেন কোন একটা আন্দোলনকে নিয়ন্ত্রণ করার কথা বলা হলো, কোন একটা জায়গায় বল প্রয়োগের নির্দেশ দেওয়া হলো, কোন জায়গায় হয়তো এমনকি লিথাল ওয়েপনও ব্যবহার করার কথা বলা হলো, মানে অন ইটস ওন এগুলা কিন্তু অপরাধ না, এটা বলাটা। তাহলে সেটা যদি আপনার জুলাই মাসেটা যদি অপরাধ হয়ে থাকে যেভাবে এখনকার ট্রাইব্যুনাল দেখানোর চেষ্টা করছে, তাহলে এখনকার আইজিপির নির্দেশ অনুযায়ী তো আপনার আইজিপি সহ আপনার ডক্টর ইউনূসের এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত, তাই না? তো বাই দেমসেলভস এগুলো অপরাধ না। প্রশ্নটা আসে আপনার এখানে আপনার সীমা লঙ্ঘন করা হচ্ছে কিনা, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে কিনা, আপনার যেই পেরিফেরি একটা তো সব বল প্রয়োগের তো একটা সীমা টেনে দেওয়া থাকে, সেটার যেখানে অপ্রয়োজনীয় ভাবে সেটার ব্যবহার হচ্ছে কিনা, এই জায়গাটাতে আইনের অপব্যবহার হচ্ছে কিনা, সেটা হচ্ছে ইস্যু। এই অপব্যবহার শুরু হয়েছে সেই জুলাই মাস থেকে গত বছরের, ঠিক আছে। এবং বরং আমরা কি দেখেছি, এখন আপনি যদি সরকার যদি বলেও থাকে ফর আর্গুমেন্ট সেক যে প্রয়োজনে মানে খুব কঠোর ব্যবস্থা নিতে, আমরা পাশাপাশি আবার কি দেখলাম, আপনার যেমন আবু সাইদ যখন মারা গেল, সে জামাত শিবির করতো, এটা এখনো স্পষ্ট, কিন্তু সেটা তো ইস্যু না। জামাত শিবির করলে তো তাকে মারা যাবে না এভাবে। ইন্টারেস্টিং হচ্ছে আপনি দেখবেন আবু সাইদ মারা যাওয়ার 24 ঘন্টার মাথায়, একদিনের মাথায় তার কিন্তু দ্রুত গতিতে পোস্টমর্টেম হয়ে গেল। ওখানে কিন্তু কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা নেই, মানে পুলিশকে বাঁচানোর চেষ্টা নেই। হ্যাঁ, আপনি দেখেন মানে আপনার এটার সাথে দেশের কমান্ডে যারা আছে, সরকার প্রধান, তারপরে মন্ত্রীরা বা পুলিশের পুরো হায়ারার্কি, তারা কিন্তু এই হত্যাকাণ্ডের দায় নেয়নি। তারা কিন্তু সাথে সাথে একদম যথানিয়মে আপনার যা হওয়ার কথা সেই আইনকে তার নিজের গতিতে যেতে দিল। পোস্টমর্টেম হয়ে গেল একদিনের মাথায়, এবং সে পোস্টমর্টেমের রিপোর্ট নিয়েও কোনো লুকাছাপা নেই। যে পোস্টমর্টেম রিপোর্ট আপনার সে জুলাই মাসে ছিল, যেমন সেখানে স্পষ্ট ইঙ্গিত দেওয়া আছে পুলিশের আপনার রাবার বুলেটেরই একটা প্রতিক্রিয়া হিসেবে, অনেকগুলো রাবার বুলেটের ছড়ার প্রতিক্রিয়া হিসেবে আভ্যন্তরীণ রক্তক্ষরণ এসে মারা গেছে, ঠিক আছে। ওখানে কোনো ধামাচাপা নেই কিন্তু, এবং সেটাই পোস্টমর্টেম রিপোর্টে আছে। এরপরে কি হলো, আপনার 2 দিনের মাথায় বিভাগীয় তদন্ত হয়ে গেল, শুরু করা হলো। রংপুরের বিভাগীয় পুলিশ কমিশনার উনি কিন্তু নিজের পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করলেন, ঠিক আছে। এবং 5 দিনের মাথায় উনি রিপোর্ট দিলেন মিডিয়ার সামনে, সেটা আপনি ওই সময়কার পত্রপত্রিকায় পাবেন। 5 দিনের সময় প্রথমেই তদন্ত শুরু করার সময় কিন্তু আপনি তদন্তে যেন সেই পুলিশরা হস্তক্ষেপ না করতে পারে, সাথে সাথেই কিন্তু যারা জড়িত ছিল ওইখানে ওই ঘটনাস্থলে, তাদের মধ্যে আপনার 3 জনকে, আমি যতটুকু মনে পড়ে, 3 জনকে সাথে সাথে কিন্তু অ্যারেস্ট করে ফেলা হয়, গ্রেফতার করা হয়। তারপর 5 দিনের মাথায় একটা অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট দেন বিভাগীয় পুলিশ কমিশনার, ওনার নামটাই মনে করতে পারছি না। উনি তখন বলেন, স্পষ্টভাবেই বলেন যে আলামত পেয়েছি আমাদের প্রাথমিক বিভাগীয় তদন্তে যে আবু সাইদের হত্যাকাণ্ডে পুলিশ বাহিনীর কিছু সদস্য জড়িত, আমরা কয়েকজনকে অ্যারেস্ট করেছি এবং বাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আরো গভীর তদন্তে যাচ্ছি। আপনি খেয়াল করেন, এটা কি ধামাচাপা দেওয়ার লক্ষণ? এই হত্যাকাণ্ডের সাথে আপনি দেশের প্রধানমন্ত্রী বা আপনি মন্ত্রীবর্গকে কিভাবে জড়াবেন? কে দায়িত্ব নিয়েছে? কেউ তো দায় নেয়নি, কেউ তো এখান থেকে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি। এরপরে কি হলো আমরা দেখলাম, এরপরে তো 18 পরে 19 তারিখের পর থেকে দেশে প্রচন্ড সহিংসতা শুরু হয়ে গেল, একেবারে সন্ত্রাসী কায়দায়। আপনার
জেল ভাঙা হচ্ছে, থানা লুট করা হচ্ছে, তারপরে স্নাইপারের গুলিতে মানুষ মারা যাচ্ছে, মানে যে স্নাইপারদেরকে চেনা যাচ্ছে না। ছোট ছোট শিশুরা বাড়ির ছাদে উঠেছে, ওই সময় তাদের মাথায় এসে গুলি লাগছে। মাথায় এসে গুলি তো আপনার র্যান্ডম গুলি লাগে না, এটা স্নাইপার পিন পয়েন্টেড শটে মানুষ মারা যায় এভাবে। হ্যাঁ, মানে হঠাৎ মানে দুর্ঘটনাবশত এইভাবে কেউ মারা যায় না যখন কারো মাথায় গুলি লাগে। যখন দেখবেন যে আপনি 10 জন মারা যাচ্ছে, 10 জনই দেখা যাচ্ছে মাথায় গুলি লেগে মারা যাচ্ছে, তার মানে এটা স্নাইপিং শট। এটাতে কিভাবে আপনি একটা সরকার কিভাবে দায়ী হয়? সরকারের লাভ কি বাচ্চাদেরকে মেরে? ছাদের উপরে 6 বছরের একটা মেয়েকে মেরে তার লাভ কি? এটাতে আন্দোলন দমন হয় নাকি আপনার কারো উপর দোষ চাপানো যায়? কিছুই তো হয় না, বরং তাদের নিজেদের গায়ে দোষ চাপে। ব্যর্থ আইন শৃঙ্খলা পরিস্থিতি, শান্তি রক্ষায় ব্যর্থতা সরকারের নিজের গায়ে এসে পড়ে, তাই না? এসে পড়ে এই জিনিসগুলা। এরপরে কি হলো? এই যখন পরিস্থিতি, তখন এমনকি গত সরকার তখন আপনার জুডিশিয়াল ইনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত লঞ্চ করলেন। ঠিক আছে, সেই বিচার বিভাগীয় তদন্ত প্রথমে 1 সদস্য বিশিষ্ট তদন্ত ছিল, পরে দেখা গেল যে আপনার মানে তদন্তের মানে পেরিফেরি এত বেশি, মানে এত ওয়াইড, তখন সেই তদন্তের টার্মস অফ রেফারেন্স বাড়িয়ে সেটা 3 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হলো। বিচার বিভাগীয় তদন্ত যাতে এখানে আর কোনো কেউ ইনফ্লুয়েন্স না করতে পারে তদন্তের স্বাধীনতা রক্ষার্থে। বিচার বিভাগীয় তদন্তের গুরুত্বটা সেখানে। না হলে তো থানায় তো অলরেডি মামলা হয়ে গেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের, প্রত্যেকটা ঘটনার, ইনসিডেন্টের। তার উপরে বিচার বিভাগীয় তদন্তটা লঞ্চ করা হলো। সাথে আবার কি করা হলো? আন্তর্জাতিক সহায়তা চাওয়া হলো, বিদেশি এক্সপার্টদেরকে আহ্বান করা হলো, সাহায্য চাইলো। বাংলাদেশ গভর্নমেন্ট আন্তর্জাতিকভাবে আবেদন জানালো আমাদের সাহায্য করুন, ফরেন্সিক এক্সপার্ট পাঠান, বিভিন্ন ফিল্ডের এক্সপার্টদেরকে পাঠান, যাতে আমরা উদ্ঘাটন করতে পারি এবং এটার উই ক্যান গেট টু দ্য বটম অফ ইট। এটা কিন্তু চাওয়া হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে সেই জুলাই মাসে। আপনি দেখেন, এগুলো কি কোনোটা ধামাচাপা দেওয়ার লক্ষণ? জুলাই মাসে আমি যদি ধরি, আমি মানে বিভিন্ন রকমের সংখ্যা তো আছে, কেউ বলে 1400, কেউ বলে 2000, কেউ বলে 14,000, কেউ বলে 500, কেউ বলে 600। আমি অত সংখ্যা নিতে গেলাম না, ধরে নিলাম যে আমরা ধরেন 1000 ধরে নিলাম। ঠিক আছে, 1000 মানুষের যদি মারা যায়, এটা তো স্ট্যাটিস্টিক্স না, এটা তো কিছু শুধু সংখ্যা না, এরা তো মানুষ। এবং এদের প্রত্যেকের তো প্রতিটা মৃত্যুর, প্রতিটা আহত হওয়া, গুরুতর আহত ঘটনার তো সঠিক তদন্ত হওয়াটা দরকার ছিল, যে আসলে কে দায়ী। ঠিক আছে, কোনটাতে আসলে পুলিশ বাহিনী মানে একেবারে সঠিক পদক্ষেপ নিতে গিয়ে কাউকে আহত বা নিহত করেছে, কোনটাতে পুলিশ বাহিনী তাদের সীমা অতিক্রম করেছে, তাদের অথরিটির সীমা কোনখানে। আপনার দেখা গেল আসলে পুলিশ বাহিনীও না, সরকারি দলের কোনো ক্যাডারও না, ওখানে দেখা যাচ্ছে যে অন্য কোনো সন্ত্রাসী এলিমেন্ট আপনার এই আন্দোলনের সুবিধা নিতে ভিতরে এসে মানুষকে মারছে। এগুলোর তো প্রত্যেকটা তদন্ত হওয়ার কথা ছিল, এবং সেই তদন্তগুলো কিন্তু সব বন্ধ হয়ে গেল 5ই আগস্ট ক্ষমতার পরিবর্তনের সাথে। এই যে আপনি আইনি প্রক্রিয়াগুলো, তদন্ত প্রক্রিয়াটা যেটা চলমান, সেটাকে বন্ধ করে দিলেন, সেটা হচ্ছে অপব্যবহার। আপনি এটাকে স্টপ করে দিলেন। বরং উল্টো আমরা কি দেখলাম? উল্টো দেখলাম ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম যে কয়টা সিদ্ধান্ত নিলেন, তার মধ্যে প্রায়োরিটি সিদ্ধান্ত একটা ছিল, জুলাই মাসের আন্দোলনকারীদের পক্ষে, মোট কথা গত সরকারের মানে আন্দোলনকারীদের পক্ষে যত ধরনের সহিংসতা হয়েছে, তাদের ভিতরে ঢুকে অন্য কেউ করেছে কিনা, সবাইকে একদম ঢালাও ভাবে একটা ব্ল্যাঙ্কেট ইনডেমনিটি দেওয়া হলো। যে কি ইনডেমনিটি? এগুলার না হবে তদন্ত, না হবে বিচার, মানে আপনি ধামাচাপা দিয়ে ফেললেন। আপনি তাহলে যে 1000 মানুষ যে আপনার আসলে হতাহত হলো, আপনি তো ভিকটিমদের সাথে প্রতারণা করলেন, তাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করলেন আসলে তোমাদের সমস্ত ঘটনাই বুঝি এক পক্ষের কারণে হয়েছে। আসলে তো তা হয়নি। ঠিক আছে, তো এই জিনিসগুলোই আপনার দেখবেন যে যারাই এগুলো তুলে ধরার চেষ্টা করেছে গত 1 বছর 1.5 বছর ধরে, ইভেন সেই জুলাই মাস থেকে, আমার মনে আছে তখন এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইলের চেষ্টা হয়। চেষ্টাটা হচ্ছে এরকম যে আপনারা কি হত্যাকারীদের পক্ষে কেন দাঁড়াচ্ছেন, আপনারা তো হাতে রক্ত লেগে আছে, এগুলো তো ইমোশনাল কথা। এসব বলে তো আপনি ভিকটিমকে জাস্টিস দিতে পারবেন না। আপনার প্রথম কাজ হচ্ছে যদি ভিকটিমকে জাস্টিস দিতে হয়, আপনাকে হতে হবে খুব সুতীক্ষ্ণভাবে, নির্মোহভাবে, কিন্তু আপনাকে প্রতিটা জায়গায় আপনাকে বিশ্লেষণ করতে হবে, পিন পয়েন্ট করতে হবে, দায় নিশ্চিত করতে হবে। না হলে আপনার সাথে পারপিট্রেটরের কোনো তফাৎ নেই, তাই না? এই হচ্ছে কাহিনী। যে আমি এই ক্ষেত্রে আমি তো আর আইনের মানুষ না, আপনারা যারা আইনের বিশেষজ্ঞ আছেন, আইনের মানুষ আছেন, আমি বিভিন্ন একটু লেখাটা পড়ে দেখার চেষ্টা করলাম যে আন্তর্জাতিক অপরাধ বা আন্তর্জাতিক আইন এবং এই ক্ষেত্রে কি কি আছে। এর মধ্যে একটা
একটা পয়েন্ট আমি দেখলাম যে যদি কোনো রাষ্ট্র, কোনো দেশ যদি আন্তর্জাতিক অপরাধ কিংবা আন্তর্জাতিক আইনের অপব্যবহার করে বা সেটি সঠিক প্রয়োগ না করে এবং যদি কোনো কমপ্লেন কোনো ধরনের নিষেধাজ্ঞার মুখে ওই রাষ্ট্র বা দেশ করতে পারে, এরকমটা আসলে এটা এক্স্যাক্টলি কি? আপনি যদি এই টার্মটা একটু জানা থাকলে যদি একটু বলেন। না, এগুলো তো হচ্ছে ধরেন সফট রেমেডি, ঠিক আছে? যে আপনি স্যাংশন বলছেন, নিষেধাজ্ঞা বলছেন, এগুলো তো এক জাতীয় সফট রেমেডি, এবং এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে, এখনো হয়। এবং এগুলোর সাথে আপনার সুপার পাওয়ারদের বিভিন্ন ইকুয়েশন জড়িয়ে থাকে। ওরা কোন সময়টাতে সুপার পাওয়ার ডিসিশন নেবে যে আপনার কোন একটা দেশকে নিষেধাজ্ঞা দেবে বা দেবে না, সেটার সাথে আপনার আন্তর্জাতিক রাজনীতি, ভূ রাজনৈতিক অনেক ইকুয়েশন, সমীকরণ জড়িয়ে থাকে। হ্যাঁ, কিন্তু একটা কথা আমি আপনাকে বলি, যেটা হচ্ছে যে এটা আন্তর্জাতিক অপরাধ যখন হয়, ঠিক আছে? আন্তর্জাতিক অপরাধ মানে কি? আন্তর্জাতিক অপরাধ মানে হচ্ছে গণহত্যা, জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, মানবতা বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, ওয়ার ক্রাইমস, এগুলো হচ্ছে আন্তর্জাতিক অপরাধ। এবং এই অপরাধগুলা বাকি সমস্ত অপরাধ থেকে কিন্তু আলাদা। আলাদা এই অর্থে, এই অপরাধগুলোকে ধরে নেওয়া হয় যে এই অপরাধগুলো সংগঠন করা হচ্ছে শুধু একটা দেশ বা একটা নির্দিষ্ট সমাজ বা একটা নির্দিষ্ট কমিউনিটির বিরুদ্ধে না, এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে পুরো মানব জাতির বিরুদ্ধে। এটা আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আছে বাংলাদেশে, এই ট্রাইব্যুনালটা পরিচালিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট দ্বারা। যেটা ইন্টারেস্টিং, এই ট্রাইব্যুনালে আপনার কোথাকার অপরাধগুলো সে বিচার করতে পারে? শুধু কি বাংলাদেশের মাটিতে সংগঠিত অপরাধ বিচার করতে পারে? না, কিন্তু এটা অত্যন্ত শক্তিশালী আইন। আমাদের এই আইসিটি অ্যাক্ট, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস অ্যাক্ট, বলা হচ্ছে এই আইনে বিচার করা যাবে উইদিন অর বিয়ন্ড দ্য টেরিটরি অফ বাংলাদেশ। আপনি খেয়াল করেছেন, বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের বাইরে যেখানেই আপনার জেনোসাইড হবে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হবে, ওয়ার ক্রাইমস হবে, সেটা কিন্তু বিচার করা যাবে এই আইনে।